नमस्कार बंधुरा वेलकम टू देवजानीज कुकिंग ब्लग। আপনারা দেখছেন দেবজানীজ কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা অসাধারণ মাশরুমের রেসিপি। আর সেই মাশরুমটা যদি হয় বাড়িতে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। মাশরুম কিন্তু এমন একটা খাবার যেটাতে প্রচুর পরিমাণে আমরা প্রোটিন পাই। এই মাশরুমটা আমি বাড়িতে তৈরি করেছি। আপনারা যদি জানতে চান যে কিভাবে আমি এই মাশরুমটা তৈরি করেছি, তো সেই রকম একটা ভিডিও আমি অন্য একদিন আপনাদের সামনে নিয়ে আসব। আমি অনলাইন থেকে এই মাশরুমের বীজ কালেক্ট করেছিলাম। আমি ফার্স্ট টাইম মাশরুম তৈরি করেছি বাড়িতে, আর প্রথমবারেই যে এতটা সাকসেসফুল হব আমি আশা করিনি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাশরুম তৈরি হয়েছে। নিজে হাতে কিছু তৈরি করলে তার মজাটা কিন্তু একটা আলাদাই। দেখুন এখানে আমি 5টা বেড তৈরি করেছিলাম মাশরুমের। আজকে আমি সেখান থেকে মাশরুম তুলে নিচ্ছি। এখানে আমি 2টো বেড নিয়ে এসেছি। যেহেতু ছায়াযুক্ত জায়গায় রাখতে হয় এই মাশরুমের বেডগুলো, অন্য বেডগুলো কিন্তু রয়েছে আমার একটা অন্য ঘরের ভিতরে যেখানে ছায়া আছে। আমি এখানে মাশরুমগুলো তুলে নিচ্ছি। আমি আজকে সবটা মাশরুম এখানে তুলবো না। আমি টোটাল আজকে যতটুকু মাশরুম কালেক্ট করেছি বেশ অনেকটাই হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে এই মাশরুমগুলো, তুলতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আমার মেয়ে মাশরুম খেতে ভীষণ পছন্দ করে, আর ওর এই ভালো লাগার জন্যই আমি একবার ভাবলাম বাড়িতেই চেষ্টা করে দেখি মাশরুম আমি তৈরি করতে পারি কিনা। দেখুন কি সুন্দর হয়েছে এই মাশরুমগুলো, পুরো ফুলের মতো দেখতে লাগছে। মাশরুমগুলো আমার বেশি দিন সময় লাগেনি হতে। যবে আমি এই বীজগুলো আমি লাগিয়েছিলাম তার থেকে 20 থেকে 21 দিনের মধ্যেই আমি সুন্দর মাশরুম পেয়েছি। আর মাশরুম যখন বের হচ্ছিল তার থেকে 2 দিনের মধ্যেই এই মাশরুমগুলো কিন্তু একেবারে রান্নার জন্য পারফেক্ট হয়ে গেছে। এগুলো পুরো পরিপূর্ণ হয়ে গেছে মাত্র 2 দিনের মধ্যেই। এখানে কি সুন্দর হয়েছে মাশরুমগুলো, ভীষণই ভালো লাগছে এই মাশরুমগুলো। এখানে হয়েছে আমার 517 গ্রাম মতন মাশরুম আমি পেয়েছিলাম 2টো বেড থেকে। আরও আশা করা যায় অনেকটা মাশরুম আমি পাবো। মাশরুমটা আমি রান্না করব খুবই সাধারণভাবে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এখানে আমি নিয়েছি আলু, একটা পেঁয়াজ কুচানো, 1 ইঞ্চি মতন আদা, অর্ধেক রসুন এবং অর্ধেক টমেটো। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে এই মাশরুমটা কিন্তু আমি রান্না করব। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। মাশরুমের শক্ত অংশগুলো কিন্তু একেবারে গোড়ার আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি প্রথম ছুরি দিয়েই কাটছিলাম মাশরুমগুলো, দেখলাম হাত দিয়ে কাটতেই আমার বেশি ভালো হয় মাশরুমগুলো। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো রকমের পিস করতে পারেন। আমি আমার সুবিধা মতন পিস করে নিলাম। মাশরুমগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে একই সমানভাবে রেখে দিলাম। দেখুন এই যে শক্ত অংশগুলো আমি বাদ দিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি আমার পুরো মাশরুমটাই ছাড়িয়ে নেব। পুরো মাশরুমটা ছাড়ানো হয়ে গেছে, আর এই শক্ত অংশগুলো আমি ফেলে দিয়েছি। তারপর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। পরিষ্কার জলের ভিতর মাশরুমগুলো আমি দিলাম, দিয়ে একটু হাত দিয়ে ভালো করে চেপে নেব। ভালো করে চেপে চেপে আমি মাশরুম থেকে জলটা বের করে দেব। মাশরুম কিন্তু অনেকটাই জল সোক করে নেয়, সেই জন্য আমি হাত দিয়ে একটু ভালো করে চেপে জলগুলো বের করে নেব। জলটা বের করার পর আমি মাশরুমগুলো রেখে দিয়েছি। তারপর একটা ব্লেন্ডিং জারে আমি আদা, রসুন আর টমেটোটা নিয়ে নেব, আর এটাকে সুন্দর করে আমি বেটে নেব। আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। টমেটোর যে জলটা আছে সেই জলেই একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। তারপর মূল রান্নায় আমি যাব। আজকের এই রান্নাটা হবে পুরোপুরি সর্ষের তেল দিয়ে। আমি সর্ষের তেলেই রান্না করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। সর্ষের তেলটা গরম করে নেব। গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথম সুন্দর করে ভেজে নেব, যাতে 80% মতন সেদ্ধ হয়ে যায়। আলুটা ঠিক তেমন করেই ভাজতে হবে। আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন আলুর ভেতরে। তারপর ওই তেলের ভিতর দিয়ে দেব মাশরুমটা। মাশরুমে একটু তেল কিন্তু বেশি লাগে। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে ইউজ করব না, মাশরুমের সঙ্গেই আমি পেঁয়াজটা ভাজবো। যেহেতু আমি 5-7 মিনিট ধরে মাশরুমটা ভাজবো, পেঁয়াজটা ততক্ষণে অনেকটাই সফট হয়ে যাবে, সেই জন্য আলাদা করে আমার পেঁয়াজের ভাজার প্রয়োজন হবে না। মাশরুমটা আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভাজবো। একদম হিটটা কিন্তু আমি জোরেই রেখেছি। এই সময় হিটটা আমি আস্তে রাখিনি, তাহলে কিন্তু মাশরুমটা একটু বেশি জল ছেড়ে একেবারে নেতিয়ে যাবে। সেজন্য আমি একটু জোরে আঁচ দিয়েই মাশরুমটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন কতটা ভাজা ভাজা হয়েছে মাশরুমটা। তারপর এতে অ্যাড করব টমেটো, আদা আর রসুনের বাটাটা।
এই টমেটো আদা রসুনটাও কিন্তু মাশরুমের সঙ্গে ভাজা হবে, আর এইভাবে ভাজা হতে হতে একেবারে সুন্দরভাবে মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে, আদা রসুনটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর এই আদা রসুন টমেটোর জলের সঙ্গেই গুঁড়ো মশলাটা মিলে সুন্দর করে ভাজা হবে। ভাজতে ভাজতে একসময় কড়াইয়ের নিচে আদা আর রসুনটা একটু লেগে লেগে আসবে, তখন কিন্তু এর ভিতরে আমি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। দেবো একটু লবণ, লবণটা কিন্তু আমি একটু পরেই দিলাম। লবণটা দেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমি এবার মশলাটাকে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে, কষানোর পর দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু সাইড থেকে, কড়াইয়ের সাইড থেকে একটু লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু করে জল দেব। আমি এই রান্নাটায় 2 থেকে 3 বার অল্প খুবই সামান্য করে জল দিয়েছি। জল দিয়ে কষিয়ে নিয়েছি, তাহলে কি হয়, মশলাগুলো কড়াইয়ের গা থেকে সুন্দরভাবে উঠে আসে এবং মশলাগুলো পুড়ে যায় না, সুন্দরভাবে কষানো হয়। এই রান্নায় কিন্তু বেশি করে জল একদমই দেবে না, মাত্র 2-3 বার অল্প অল্প করে কষানোর জন্যই আমি জলটা ব্যবহার করেছি। কষানোর পর দিয়ে দিলাম খুবই সামান্য জল। এইটুকু জল যেই ফুটে উঠবে আর তেল ছেড়ে দেবে, উপর থেকে একটু হালকা গরম মশলা দিয়েই আমি সার্ভ করব আমার মাশরুম। দেখুন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে কিন্তু অলরেডি তেলটা ভাসা শুরু হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন। কিছু কিছু কারণের জন্য ব্যক্তিগত আমি অনেক দিন ধরেই ভিডিও করতে পারছি না। আপনারা যদি চান আমার ভিডিও দেখতে, তো অবশ্যই আমার সাপোর্ট করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। মাশরুম রান্নার সঙ্গে সঙ্গে আমি যখনই প্লেটিং করেছি তখনই আমার বাচ্চা আর আমার স্বামী এসে টেস্ট করা শুরু করে দিয়েছে যে কেমন হয়েছে। তো মেয়ে তো ভীষণই খুশি মাশরুম দেখে, বলছে আমি তো সবটাই খেয়ে নেব, পুরোটাই খেয়ে নেব। মাশরুম ওর ভীষণই পছন্দের একটা খাবার। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন।